বাংলাদেশেও ভাষা দিবস নিঃসন্দেহে তা নিয়ে প্রত্যেকবার যথেষ্টই চর্চা হয়, কিন্তু এবার যেন সেই ভাষা দিবস কিছুটা খাদে। কুমিল্লা 14 গ্রাম সহ বিভিন্ন জায়গায় শহীদ মিনার এইসব ভাঙা হয়েছে, ফলে ভাষা দিবস ইউনূসের আমলে কীরকম তা নিয়েও প্রশ্ন উঠছে। আর ইউনূসের আমলে যখন এই পরিস্থিতি, তখন ইন্দিরা গান্ধীর মতো বাংলাদেশে হস্তক্ষেপ করার কথা বললেন বিজেপি বিধায়ক হিরণের বক্তব্য শোনাবো, পাল্টা কুণাল ঘোষ কি বলছেন শোনাবো, তারপর আসবো আলোচনায়। বাংলাদেশের মানুষজন কিন্তু অত্যন্ত অসহায় আছে এবং যেভাবে একসময় ইন্দিরা গান্ধী বাংলাদেশকে পাকিস্তানের থেকে মুক্তি দিয়েছিলেন, আমার মনে হয় যে মোদিজির এগিয়ে আসা উচিত বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনূস এবং তার টিম মৌলবাদীদের হাত থেকে কিন্তু বাংলাদেশকে মুক্ত করার জন্য ইন্দিরা গান্ধী যেভাবে এগিয়ে এসেছিলেন, আমার মনে হয় মোদিজিরও আন্তর্জাতিক স্তরে আলোচনা করে বাংলাদেশকে এই মৌলবাদী মোহাম্মদ ইউনূসের হাত থেকে বাঁচিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করে দেওয়া। আমরা যেটা খুব স্পষ্টভাবে বলছি যে বাংলাদেশে যা যা ঘটনা ঘটছে সেটা অনভিপ্রেত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক ইস্যু, ওটা একটা দেশ, আমরা একটা রাজ্য, ফলে পশ্চিমবঙ্গের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া বা পদক্ষেপ সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের এখতিয়ার আছে বাংলাদেশে সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার, তারা যা নেবেন পশ্চিমবঙ্গ সরকার সমর্থন করবে, কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুই করে না, নিষ্ক্রিয়। সেই কারণে বাংলাদেশে এই আপত্তিকর ঘটনা, প্ররোচনা, বিভিন্ন ধরনের আপত্তিকর সংলাপ এগুলো বেড়েছে। তো আমরা তো এটা প্রথম থেকেই বলছি কেন্দ্র ব্যবস্থা নিক। তো বিজেপির বিধায়করা কি এতদিনে তাদের সব বিলম্বিত বোধোদয় হচ্ছে যে এটা করা উচিত কেন্দ্রের, ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের? প্রথম থেকে আমরা এটা বলে আসছি, আর সেটা আজকে হঠাৎ একজন বলে বসলে এটা তো গোটা বিজেপিরই বোঝা উচিত। স্টুডিওতে এরা রয়েছেন, একটু আলাপ করি। আমাদের সঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন, তবে আমি শুরুতে যাব বিজেপির প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতম, তাহলে হিরণের কথা যদি ধরে নিই যে ইন্দিরা গান্ধী যা কাজ করেছেন নরেন্দ্র মোদী এখনো করতে পারছেন না, করা উচিত ছিল অনেক আগে। প্রথম কথা হচ্ছে হিরণ ভারতীয় জনতা পার্টির মুখপত্র নয়, ওটা ওনার ব্যক্তিগত মতামত, উনি সেটা দিয়েছেন। আর ভারত কি করছে না করছে, দেখুন আজকে বাসুদেব কুটুম্বকম আমরা শুধু বলি না, সেটা বিশ্বাস করি। পুরো পৃথিবী আমাদের কাছে একটা পরিবার। তো আজকে ইউনিপোলার একটা যে বিশ্ব চলছে, সেখানে ওইভাবে ইন্দিরা গান্ধীর মতো গিয়ে যুদ্ধ করে নেওয়া সেটা ঠিক নয়। তো সেই জন্য আজকে দেখুন নরেন্দ্র মোদী প্রথম বার্তা দিয়েছিলেন 15ই আগস্ট লালকেল্লা থেকে পাবলিকলি। এর আগে কোনো প্রধানমন্ত্রী এইভাবে পাবলিকলি দেয়নি, এবং সুপরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্টভাবে উনি হিন্দু নির্যাতনের কথা বলেছিলেন। প্রীতম, একটু আটকাচ্ছি তোমাকে, তুমি ইউনিপোলার ওয়ার্ল্ডের কথা বললেন, তখন তাহলে আমি টেকনিক্যালি ধরে নিই ইন্দিরা গান্ধীর আমলে বাইপোলার ওয়ার্ল্ড ছিল, তখন তো কাজটা আরও কঠিন ছিল। তার মানে না, তুমি দেখো জানো তখন আমেরিকা পাকিস্তানের পরে যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছিল, তার এগেনস্টে রাশিয়া গেছিলো। তো সুতরাং তুমি এটা যদি করতে হয় তাহলে এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে বা বৈদেশিক নীতি নিয়ে একদিন প্রোগ্রাম করো, আলাদা করে বলবো। তো এটা ইউনিপোলার জাস্ট ওয়ার্ড, এটার ভাস্ট এক্সপ্লেনেশন আছে, সেটা যদি এক্সপ্লেনেশন করতে হয় তাহলে পুরো সময়টাই চলে যাবে। তো এবার মানে তুমি বলছো তখনকার থেকে এখন এই পদক্ষেপ করা অনেক কঠিন। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা রাশিয়ার থেকেও তোমার তেল কিনছি, আমেরিকার থেকেও যুদ্ধজাহাজ কিনছি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তো তখনের ব্যাপার আর তখনের তোমার ইয়াহিয়া খানের সাথে পাকিস্তানের সম্পর্ক, আর পাকিস্তানের ইয়াহিয়া খানের সাথে আমেরিকার প্রেসিডেন্টের সম্পর্ক, আজকে ভারতবর্ষের তফাৎ আকাশ পাতাল তফাৎ। আজকে আমাদের সাথে ট্রাম্পেরও ভালো সম্পর্ক, পুতিনেরও ভালো সম্পর্ক, সেটাই এই জন্যই বললাম ইউনিপোলার সহজ। হ্যাঁ, তো যাই হোক, তো তুমি হয়তো বুঝতে পারোনি, তো এটা নিয়ে পরে আলোচনা করছি। তো আজকে হিরণবাবু বলেছেন, তো এর আগে দেখুন আমি যেটা বলছিলাম, তুমি কেটে দিলাম মাঝখানে। নরেন্দ্র মোদী প্রথম পাবলিকলি 15ই আগস্ট লালকেল্লার চূড়া থেকে বলেছেন যে বাংলাদেশে এটা ঘটছে, এটা ঠিক নয়, এবং ওখানে হিন্দু অত্যাচার বন্ধ হোক, পাবলিকলি বললেন। তারপর আমরা কি দেখলাম, একটার পর একটা এমইএ স্টেটমেন্ট। তারপর যেটা ওনারা বারবার ডিনায়াল করেছিলেন, না কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, ইউনূস এসে বলেছিলেন না সেরকম কিছু হচ্ছে না, সে সিদ্ধেশ্বরী কালী মন্দিরকে বলেছিলেন আমি স্টেপ নেবো, কোনো স্টেপ নেয়নি। তারপর আমাদের যখন বিদেশ মন্ত্রী বিক্রম মিস্ত্রি বাংলাদেশ ভিজিট করলেন, তার পরের দিনই দেখলাম যে আমরা প্রায় 22-23 জনের মতো ওনারা অ্যারেস্ট করলেন, এবং 75টা লোকেশনে হিন্দু নিপীড়ন করেছে তা স্বীকার করলেন, এবং আজ অবধি প্রায় 75 জনকে অ্যারেস্ট করেছেন, এবং প্রায় 100টা লোকেশনে ঘটনা ঘটেছে তা স্বীকার করেছেন। তো এটা হচ্ছে ভারত। এবং দেখুন আজকে
আপনি বলছেন যে কি করা যায়, প্রত্যেকটা পর্যায়ে এই কয়েকদিন আগে জাস্ট এক সপ্তাহ হলো, লাস্ট মানডে সম্ভবত, আমাদের বিএসএফ এবং ওদের বিডিআর যে আমাদের যে এই আপনার বর্ডার ডিসপিউট ছিল, সেটা কিন্তু নয়াদিল্লিতে বৈঠক হয়েছে। তার আগের দিন বৈঠক হয়েছে কখন, তার 15 দিন আগে এখানকার যে পাকিস্তানের এই মুহূর্তে যে কনভয় আছে তাকে উনি ডেকে পাঠিয়েছিলেন। মানে আমাদের যেন বিদেশমন্ত্রী পাকিস্তানের যে আপনার এখানে যে আপনার কনসুলেটের যে ভদ্রলোক, তাকে ডেকে পাঠানো হয়েছিল। তার 15 দিনের মধ্যে বিএসএফ এবং বিডিআর কোথায় বৈঠক করেছে, নয়াদিল্লিতে, এবং নয়াদিল্লির টার্মসে যে বৈঠক হচ্ছে। তো সুতরাং ওই যা করে ওই আপনার নরেন্দ্র মোদী যা করে সেটা এরকম ঢাকঢোল পিটিয়ে না, করার পর তো আবার ঢাকঢোল পিটানো হয়, সেটা আমরা বলি। কিন্তু যখন আমরা বৈদেশিক জায়গায় ওখানে ওই 5%, 7%, 8% আপনার কিছু জামাতের জন্য ওখানে যুদ্ধজাহাজ পাঠানোর, আমি বিশ্বজিতের কাছে আসি। আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর রয়েছেন, আমি ঈশানীদের কাছেও পরে আসবো। বিষয়টা তুমি পঞ্চায়েত দেখেছো? পঞ্চায়েতে আমার এই প্রীতমের কথা শুনে মনে হচ্ছিল একটা ডায়লগ মনে আছে, ভূষণ করিয়ে মিটিং মিটিং, খেলিয়ে মিটিং মিটিং, আলগুয়া মিটিং মিটিং। আমরা জানি না বাংলাদেশে এত কিছু হয়ে গেল, বিএসএফ বিডিআর মিটিং হলো যেরকম বলছিল, এবং সেখানে বিজেপির তরফ থেকে বলা হলো যে না, কাঁটাতারের বিষয়টা এরকমভাবে হবে না, আমরা আরেকটু বিষয় নিয়ে আলোচনা করতে হবে। মানে কোনো কিছুতেই তাদেরকে বাগিয়ে আনা যাচ্ছে না, এভাবেই চলবে, আমরা মিটিং মিটিং করে যাব না। প্রথমেই বলে দিই, আলোচনার শুরুতে একটু ইউনিপোলার বাইপোলার পলিটিক্স নিয়ে কথা হচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা এই পৃথিবীর ছবিটা দেখেছি ইউনিপোলার পলিটিক্সের দিকে। আমেরিকা যেখানে অদৃশ্যভাবে সব নিয়ন্ত্রণ করে, এবং ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো, এ কথা সবাই জানে। এবং ট্রাম্প মোদির মিটিংয়ের পর যেটা ছিল আলোচনার একটা মূল কেন্দ্রবিন্দুতে, বাংলাদেশের ক্ষেত্রে নরেন্দ্র মোদী যেটা করবেন সেটা ঠিক এই একই কথা এ রাজ্যের শাসক দল প্রথম থেকে বলে আসছে, এবং একটাও উস্কানিমূলক মন্তব্য করেনি যে বাংলাদেশ ইস্যুতে কি করবে। এইবার আমি চলে আসি যে বাংলাদেশের পরিস্থিতিটা ঠিক কি। প্রথম সমস্যা হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার, দ্বিতীয় সমস্যা হচ্ছে ভারতকে শত্রু বানানো। এই যে ভারতকে শত্রু বানানোর জন্যে, আসলে তো বাংলাদেশ আমাদের শত্রু কখনো ছিল না। পূর্ব পাকিস্তানের হাত থেকে যখন আমরা বাংলাদেশকে আলাদা করেছি, তখন ভারতবর্ষ সেনা পাঠিয়েছিল ইন্দিরা গান্ধী, সেই কথা আরও একবার স্মরণ করে দিয়েছে একজন বাঙালি হিসাবে ইরান। সুতরাং ইরানের এটা অত্যন্ত দায়িত্বশীল একটা মন্তব্য, এবং সেটা তো আজকে প্রচুর মানুষ চাইছে। আমরা এপার বাংলার যত হিন্দুরা রয়েছি তারা কিছুতেই মেনে নিতে পারছি না যে দিনের পর দিন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, আর মুখ বুজে আছে। বাংলাদেশ কোথায় পাচ্ছে? সামরিক শক্তিতে ইন্ডিয়া 3 নম্বর আর বাংলাদেশ 64 নম্বর। সেই 64 নম্বর হয়ে সে কি করে সাহস পায়? তাকে কারা সাহস দিচ্ছে? সে ভাবতে পারছে না। চীন তাকে আশকারা দিচ্ছে, পাকিস্তান তাকে আশকারা দিচ্ছে, কিন্তু ভারত ইতিমধ্যে প্রশ্রয় এবং বন্ধুত্ব পেয়েছে আমেরিকার কাছ থেকে। সেখানে ভারতকে চরম একটা ব্যবস্থা নিতে হবে যাতে বাংলাদেশ ভারতকে শত্রু না ভাবতে পারে। আজকে বাণিজ্যের যে অংশ বাংলাদেশের সঙ্গে রয়েছে, যদি সারা বিশ্বের অর্থনৈতিকভাবে তাকে অবরোধ করা যায়, যদি কূটনৈতিকভাবে অবরোধ করা যায় এবং সেনা পাঠানো যায়, তাহলে কিন্তু বাংলাদেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসবে। কারণ এখন আর বাংলাদেশ নেই, পূর্ব পাকিস্তানের একটা ভার্সন আবার তৈরি হয়েছে। সুতরাং স্বাধীন বাংলা স্বপ্ন দেখানো কিন্তু নরেন্দ্র মোদী অবশ্যই দায়িত্বশীল। তিনি অনেক দিন ধরে ধৈর্য ধরছেন, এবং বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য এই উদ্যোগ। আমি আমার একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমি ঈশানীদির কাছে আসবো এই প্রশ্নটা রেখে। তাহলে এই মুহূর্তে পদক্ষেপটা কি নেওয়া উচিত? সেনা পাঠানো উচিত, কূটনৈতিক অর্থনৈতিক অবরোধ, নাকি আলোচনা চালিয়ে যাওয়া উচিত যেরকম চলছে? ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। যে প্রশ্ন বিরতির আগে ঈশানীদির কাছে এসেছিলাম যে উচিত কোনটা, সেনা পাঠানো, অর্থনৈতিক বা কূটনৈতিক অবরোধ, নাকি আলোচনা যেরকম চলছে? আমাকে শোনা যাচ্ছে? বলুন। হ্যাঁ, বেশ। দেখুন, প্রথম কথা হচ্ছে যে হিরণবাবু কি বলেছেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য এবং সেটা তার ব্যক্তিগত মন্তব্য। একটা দেশ যেটা প্রতিবেশী দেশ, এবং যে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে 3 দিক থেকেই বেষ্টিত, 3 দিক থেকেই তার বর্ডার, একমাত্র বর্ডার সেই অর্থে হচ্ছে ভারত। এখন সেই দেশটির মধ্যে যে এই মুহূর্তে জটিলতা চলছে, এই জটিলতার যদি আমরা
একটু দীর্ঘ ইতিহাস দেখি, এমন একটা সময়ও ছিল যে ইস্ট পাকিস্তানেও পরিস্থিতি তখন এই ধরনেরই ছিল, এর থেকে আরো মারাত্মক, আরো 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 ভয়ঙ্কর ছিল ইনফ্যাক্ট। তখন কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভারত সরকার সেখানে সৈন্য প্রেরণ করে সেখানকার যে মুক্তিযোদ্ধারা আছে তাদের পাশে দাঁড়াবে। এই মুহূর্তে কি পরিস্থিতি মুক্তিযোদ্ধাদের মতন হয়েছে? প্রথম কথা, আন্তর্জাতিক আইন বলে একটা জিনিস আছে যেটাতে যতই হোক না কেন কোনো দেশ অনামন্ত্রিতভাবে আরেকটা দেশের মধ্যে সেনাবাহিনী, সেটা কি শুধু ভারতের ক্ষেত্রে প্রযোজ্য? সেটা রাশিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটা ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে যদি সেভাবে করা হয় তাহলে রাশিয়াকে যেভাবে আগ্রাসী রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে, ভারত কি নিজেকে সেইভাবে আগ্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিতি দিতে চায়? মানে আমরা এই পরিচিতি পেয়ে আমরা কি করে নিয়েছি? না, কিন্তু এটা আমাদেরকে ভাবতে হবে যে মিলিটারি পদ্ধতিতে যাবার আগে আর কি কি পথ আছে। আপনি প্রশ্নটাই, আমি এক্স্যাক্টলি সেটা জানতে চাই, আর কি পথ আছে। আমি একটু বলে নিই। যে কূটনৈতিক পথ আছে, যে কূটনৈতিক পথে কথাবার্তা চলছে, ভারত কিন্তু সম্পর্ক ছেদের কথা বলেনি, বাংলাদেশও সরকারিভাবে সম্পর্ক ছেদের কথা বলেনি, যার জন্যে এখনো অবধি কিন্তু বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে আলাদা আলাদা করে আলোচনা চলছে। আলাদা আলাদা ভাবে আমরা যেটা দেখেছি যে লেটেস্ট বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বাংলাদেশ বর্ডার ফোর্সের মধ্যেও আলোচনা হয়েছে, একটা হটলাইন স্থাপনের কথা হচ্ছে। এখনো বাংলাদেশ থেকে মানুষজন আমাদের এখানে চিকিৎসা করতে আছে, কাজে সম্পর্ক ছেদের কথা কিন্তু ওঠেনি বা উঠছে না। তৃতীয় পথটা তাহলে যেটা রইল সেটা হচ্ছে কূটনৈতিক বা অর্থনৈতিক ভাবে কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করা যায় কিনা। সেই পথটাতে ভারত কিন্তু এখনো সেই বিবেচনাতে যায়নি, যা দেখে মনে হচ্ছে ভারত যেটাকে আমরা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলি কনস্ট্রাকটিভ এনগেজমেন্টের কথাই কিন্তু ভাবছে। কারণ ভারত কনস্ট্রাকটিভ এনগেজমেন্টের মধ্যে দিয়েই কিন্তু ভারত যেটা বরাবর অফিসিয়ালি বলেছে যে ইলেকশন করা উচিত, একটা প্রপার সরকার আসা উচিত। ইশারাদি, আপনাকে থামাতেই হচ্ছে কারণ আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ আপনাকে। আমার সময় খুব কম, দুজনের কাছে খুব সংক্ষেপে আসবো। বিশ্বজিৎ দা, তার মানে ওই কনস্ট্রাকটিভ কিছু নিয়ে আমরা ভেবে থাকবো, কবে কনস্ট্রাকটিভ ভাবনা চিন্তা, পজিটিভ অ্যাপ্রোচ এই কট্টরপন্থী সরকারের তরফে আসবে, সেই জন্য আমরা বসে থাকবো, অপেক্ষা করব। আন্তর্জাতিক আইন অনুসারে এটা হতেই পারত, কিন্তু এই সরকার তো অন্তর্বর্তী সরকার নয়। মোহাম্মদ ইউনূস ধূর্ত ধান্দাবাজ একজন প্রশাসক, তিনি মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছেন। সুতরাং সেই মৌলবাদের সঙ্গে আলোচনা হতে পারে না, কারণ এরকম একটা ক্ষেত্রে আমরা দেখেছি মুজিবুর রহমানের বাড়ি পুড়িয়ে দিল, ভেঙে দিল, তার প্রশাসনের ক্ষেত্রে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, তারা দাঁড়িয়েছিল, দেখেনি। সুতরাং এর পরেও যদি ভারত তার ঔদার্য দেখায়, ভারত যদি সহিষ্ণুতা দেখায়, তাহলে তারা যে প্রশ্রয়ে এটা করছে কালকে ভারতের দিকে এগিয়ে আসবে না, এটা কে বলতে পারে? সুতরাং ভারতকে এই বার্তা দিতেই হবে এখন যে না, ভারত এটা ভালো চোখে দেখছে না। যে কোনো উপায়ে অর্থনৈতিক প্রতিরোধ, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, প্রয়োজনে সেনা পাঠানো, বাংলাদেশকে আবার একটা স্বাধীন বাংলাদেশ হয়ে প্রকাশ করার সুযোগ দিতে হবে। একদমই। প্রীতম, খুব সংক্ষেপে। প্রথম কথা হচ্ছে আজকে 21শে ফেব্রুয়ারি, সেই 21এর আন্দোলন এবং 21শে ফেব্রুয়ারির যে ব্যাপারটা আছে সেটাকে মুছে ফেলার জন্যই ওইখানকার জামাত এই যে পুরো ব্যাপারটা পাকিস্তানের মদতে, এর আগে ডিপ স্টেট ইউএসএডির মদতে এই ব্যাপারটা করছে। তো আমরা ভারতবর্ষ বড় ভাই হিসাবে এবং একজন কনস্ট্রাকটিভ এবং সবচেয়ে বড় সাউথ এশিয়ার একজন দেশ হিসাবে আমরা কখনো চাইবো না যে বাংলাদেশে আমাদের পাশে যে দেশটা আছে সেখানে কোনো এইভাবে কোনো পরিস্থিতি উদ্ভূত হোক। আজকে দেখুন, আজকে যেই ভাষার পরিবর্তন হচ্ছে ওখানে বারবার হচ্ছে, তো সেটা কিন্তু যে কথাবার্তার মাধ্যমেই হবে। এবং একটা কথা বলতে চাই, এর আগে যখন ভারত আক্রমণ করেছিল তখন তার আগে কিন্তু ভারতবর্ষ কোনোদিনও আগে থেকে আক্রমণ করেনি, ভারতবর্ষের ইতিহাসে নেই, ডিএনএতে নেই আমাদের। তো যখন আক্রমণ করে কখন যখন পাকিস্তান আমাদের দেশে আক্রমণ করে দিয়েছিল অফিসিয়ালি, তখন ভারতবর্ষ অফিসিয়ালি আক্রমণ করেছিল। তো সুতরাং এটা বুঝতে হবে। তো সুতরাং আমরা বারবার কথা চালিয়ে যাচ্ছি এবং পিপল টু পিপল যে ডেমোক্রেসিটা, আপনার যে এঙ্গেজমেন্টটা ভারতবর্ষের সাথে বাংলা তথা পুরো বাংলাদেশের সাথে যে
পিপল টু পিপল এনগেজমেন্ট, পিপল টু পিপল ডিপ্লোমেসি, সেটা কিন্তু থাকবে। আর 21শে ফেব্রুয়ারির এই ভাবধারাকে মুছতে ভারতবর্ষ দেবে না। ভারতবর্ষ ওয়ান অফ দ্য বিগেস্ট গণতন্ত্র হিসাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, সেই পরিবেশ তৈরি করার যা যা করণীয় নরেন্দ্র মোদী করে যাচ্ছে। অনেক ধন্যবাদ প্রীতম, বিশ্বজিৎ দা দুজনকে ঈশানী দিয়েছিলেন, অনেক ধন্যবাদ। ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে পাশে থাকে নজর থাকবে। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।